আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান প্রতিনিধি দলের আলাদা বৈঠক। ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা? ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। কেমন আছেন মোজতাবা খামেনি? জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে দিনের শুরুর দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলও শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। তবে মার্কিন ও ইরানি উভয় প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজ শরীফের আলোচনার বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। ১৯৭৯ সালের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সমন্বিত হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। ৫ সপ্তাহে ইরানে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে বিশ্বের ২০% তেল ও গ্যাস পরিবহন হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল। কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে চলমান দুই দেশের আলোচনার আগে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে তেহরান, তবে অর্থ ছাড়ের বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একটি সূত্র জানায়, জব্দ করা অর্থ মুক্ত করার সিদ্ধান্তটি সরাসরি হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। ধারণা করা হচ্ছে, চলমান আলোচনায় এই বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। অবশ্য যুক্তরাষ্ট্র কত পরিমাণ অর্থ ছাড়তে রাজি হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আরেকটি ইরানি সূত্রের দাবি, প্রায় $৬০০ কোটি সমপরিমাণ অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, যা কাতারের ব্যাংকগুলোতে আটকে ছিল। এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম ইরানের এই অর্থ জব্দ করে যুক্তরাষ্ট্র। পরে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ার কথা ছিল। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর ইরানের মিত্র ফিলিস্তিনের হামলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসন আবারও এই অর্থ জব্দ করে। সেই সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, অনির্দিষ্ট সময় পর্যন্ত ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে না এবং প্রয়োজনে পুরো অর্থ স্থায়ীভাবে জব্দ রাখার অধিকার ওয়াশিংটনের হাতে রয়েছে। এই অর্থের উৎস মূলত দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির আয়। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসন ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ওই অর্থ আটকে যায়। একই সময় বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিও বাতিল করা হয়। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়। ওই চুক্তির আওতায় ৫ জন মার্কিন নাগরিককে ইরান থেকে মুক্তি দেওয়া হয় এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রে আটক ৫ জন ইরানিকেও মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত অর্থ কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়। তবে তখন যুক্তরাষ্ট্র জানায়, এই অর্থ শুধুমাত্র মানবিক কাজে ব্যবহার করা যাবে। খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও কৃষিপণ্য কেনার জন্য অনুমোদিত সরবরাহকারীদের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে এবং পুরো প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের তত্ত্বাবধানে থাকবে।
বর্তমান পরিস্থিতিতে এই অর্থ ছাড়ার বিষয়ে সম্মতি দুই দেশের মধ্যে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে। চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন নাসার আর্টিমিস ২ অভিযানে অংশ নেওয়া ৪ নভোচারী। বর্তমানে তারা মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুর্থায় অবস্থান করছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ দিকে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এরপর তাদের উদ্ধার করে প্রথমে একটি নৌযানে তোলা হয় এবং পরে হেলিকপ্টারে করে জাহাজে নেওয়া হয়। জাহাজে পৌঁছানোর পর ফ্লাইট ডেকে নামার পরই হাসিমুখে ছবি তুলতে দেখা যায় নভোচারী ক্রিস্টিনা কোচ ভিক্টর গ্লোভারকে। পরে তাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়। চিকিৎসকেরা তাদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পর্যবেক্ষণ করছেন। প্রাথমিকভাবে সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। আর্টেমিস ২ অভিযানের এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হ্যানফ্লিং জানান, নভোচারীরা সবাই খুশি এবং সুস্থ রয়েছেন। তিনি বলেন, ভিক্টরকে হাসিমুখে দেখেছি, সবাই ভালো অবস্থায় আছে এবং হিউস্টনে ফিরতে প্রস্তুত। নভোচারীরা জাহাজের ডেকে হাঁটাহাঁটি করেছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করেছেন। নাসার কর্মকর্তারা জানান, তাদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় এখন অগ্রাধিকার। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় আগামীকাল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যে কোনো সময় তারা হিউস্টনের জনসন স্পেস সেন্টারে পৌঁছাবেন। এদিকে আর্টিমিস ৩ অভিযানের নভোচারীদের নাম কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নে সংক্ষেপে শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইরানের ভূগর্ভস্থ সংরক্ষণাগারে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। যে কোনো লঞ্চার পুনরুদ্ধার করে তারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, যুদ্ধবিরতির এই সুযোগে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি অংশ পুনর্গঠন করতে পারে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত অবশ্য দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ক্ষেপণাস্ত্র বহরের একটি অংশ পুনর্গঠন করতে পারে। মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা ভূগর্ভে আটকে পড়েছে। তবে অবশিষ্ট অনেক লঞ্চার মেরামত বা ভূগর্ভস্থ স্থাপনা থেকে উদ্ধার করা সম্ভব। সংঘাত চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রায় অর্ধেকে নেমে এলেও দেশটির কাছে এখনও হাজার হাজার স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র গোপন স্থান বা ভূগর্ভস্থ স্থাপনা থেকে বের করে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তাদের মতে, যুদ্ধের শুরুতে ইরানের কাছে যে সংখ্যক একমুখী অ্যাটাক ড্রোন ছিল, বর্তমানে তার ৫০%-এরও কম অবশিষ্ট রয়েছে। সংঘাত চলাকালে ব্যাপক ব্যবহারের পাশাপাশি তেহরানের অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। তবে প্রয়োজনে রাশিয়া থেকে অনুরূপ ড্রোন সংগ্রহ করতে পারে ইরান। এছাড়া ইরানের হাতে এখনও কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। পাকিস্তানের শান্তি আলোচনা ভেস্তে গেলে পারস্য উপসাগরে জাহাজ বা দ্বীপ দখলের চেষ্টা করা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এগুলো ব্যবহার করা হতে পারে। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের নীতি বিষয়ক সহসভাপতি এবং সাবেক সিআইএ বিশ্লেষক কেনেথ পোলাক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরানিরা দ্রুত তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন ও উদ্ভাবনে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সেনাবাহিনীর তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর এই পদে আসীন হন তিনি। তবে দায়িত্ব পাওয়ার পর রিপোর্ট লেখা পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি তাকে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তিনি এক বা উভয় পায়ে বড় চোট পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ মহলের একাধিক সূত্র জানিয়েছে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে বিমান হামলায় তার মুখ ও পায়ে গুরুতর আঘাত লাগে। ওই হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সূত্রগুলো জানায়, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এখন সেই আঘাত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সজাগ রয়েছেন।
ইরানি সূত্রগুলোর মধ্যে দুজন জানিয়েছেন মোজতবা খামেনি অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনাসহ প্রধান বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে সরাসরি যুক্ত আছেন। তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে এমন এক সময়ে যখন ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটার মুখোমুখি এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। খামেনির বর্তমান অবস্থা নিয়ে এই তথ্যগুলোই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিস্তারিত বিবরণ হলেও রয়টার্স নিরপেক্ষভাবে তথ্যগুলো যাচাই করতে পারেনি। বিমান হামলার পর থেকে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা সম্পর্কে জনসাধারণের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। ৮ মার্চ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর থেকে তার কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা হয়নি। খামেনির আঘাতের মাত্রা বা কেন তিনি এখনও কোনো ছবি বা রেকর্ডিংয়ে উপস্থিত হননি সে বিষয়ে রয়টার্সের করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি ইরানের জাতিসংঘ মিশন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আহত হন মোজতবা খামেনি। ওই হামলায় তার পরিবারের আরও সদস্য, বাবা, মা ও স্ত্রী সহ অনেকেই নিহত হন। ইরানের পক্ষ থেকে এখনও তার আঘাতের মাত্রা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি, তবে রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদ পাঠক তাকে যুদ্ধে গুরুতর আহত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এদিকে গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত দাবি করেছিলেন খামেনি আহত হয়েছেন এবং তার চেহারা সম্ভবত বিকৃতি হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সাথে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ধারণা করা হচ্ছে একটি পা হারিয়েছেন খামেনি। তবে খামেনির ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন ১ বা ২ মাসের মধ্যে সর্বোচ্চ নেতার ছবি প্রকাশ করা হতে পারে এবং তিনি তখন জনসম্মুখে উপস্থিত হতে পারেন। যদিও ৩টি সূত্রই জোর দিয়ে বলেছে যে তার স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলেই তিনি জনসম্মুখে আসবেন। সূত্র রয়টার্স।